অবশেষে ইরান যে শক্তিশালী স্বীকার করলেন ট্রাম্প। ট্রাম্পের নতুন খেলা, মার্কিন ফাঁদে ইরানের $24 বিলিয়ন। বন্দুকধারীর গুলিতে ঝাঁঝরা 12 মার্কিনী। রাশিয়ায় হামলা করে নিজের বিপদ ডাকল ইউক্রেন। লেবাননের ড্রোন হামলা, লাশ হয়ে ফিরলেন 2 বাংলাদেশি। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। ইরানকে এবারে শক্তিশালী ও গর্বিত জাতি বলে স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার দাবি, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করা ছাড়া তেহরানের সামনে আর কোনো বিকল্প নেই। একই সঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে, যদিও কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখনও রয়েছে। অন্যদিকে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার মধ্যেই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরান শক্তিশালী ও গর্বিত জাতি, একথা এবার অকপটে স্বীকার করে নিলেন কথিত বিশ্বমোড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আমেরিকার সঙ্গে চুক্তি ছাড়া তাদের নাকি কোনো উপায় নেই, একথাও বলেছেন তিনি। এনবিসি নিউজের বিখ্যাত শো মিট দ্য প্রেসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অকপটে স্বীকার করেন, ইরান একটি অত্যন্ত শক্তিশালী ও গর্বিত জাতি। তবে একই সাথে তিনি দাবি করেন, ওয়াশিংটনের সাথে চুক্তি করা ছাড়া তেহরানের সামনে এখন আর কোনো পথ খোলা নেই। ইরান যুক্তরাষ্ট্রের এই চরম উত্তেজনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, ইরান যতই শক্তিশালী আর জেদি হোক না কেন, ওয়াশিংটনের সাথে হাত মেলানো ছাড়া তাদের আর কোনো উপায় নেই। ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অবকাঠামোর একটি বড় অংশ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে তেহরানের কাছে এখনও কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ রয়েছে বলে তিনি স্বীকার করেন। ট্রাম্প বলেন, ওদের বেশিরভাগ ড্রোন কারখানা, উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির এলাকা আমরা গুঁড়িয়ে দিয়েছি। তবে এখনও তাদের কিছু সক্ষমতা রয়ে গেছে, তাদের কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছে। তিনি আরও যোগ করেন, শতকরা হিসেবে বললে তাদের হয়তো 21 থেকে 22% ক্ষেপণাস্ত্র বাকি আছে। সংখ্যা হিসেবে এটিও অনেক, কিন্তু আমরা যখন প্রথম হামলা চালিয়েছিলাম তখনকার তুলনায় এটি কিছুই না বলে উল্লেখ করেন ট্রাম্প। তবে তেহরানও দমে যাওয়ার পাত্র নয়। কুয়েত আর বাহরাইনের মার্কিন ঘাঁটিতে পাল্টা ড্রোন হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানাত দিচ্ছে তেহরান। এই ক্ষমতার লড়াইয়ের সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্বের 1/5 জ্বালানি তেল যে পথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম এখন আকাশচুম্বী। সালমান ইসলাম পলক, কালবেলা। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার নতুন অধ্যায়ে সামনে এসেছে $24 বিলিয়ন অবরুদ্ধ ইরানি সম্পদের প্রশ্ন। অভিযোগ উঠেছে, যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির অজুহাতে সেই অর্থ কুয়েত ও বাহরাইনের জন্য ব্যবহারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। অন্যদিকে তেহরান বলছে, এই অর্থমুক্তি হতে পারে সম্ভাব্য শান্তি চুক্তির ভিত্তি। সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক চাপ নিয়েও বাড়ছে টানাপোড়েন। মধ্যপ্রাচ্যের এই কূটনৈতিক ও অর্থনৈতিক দ্বন্দ্ব কোন দিকে মোড় নিচ্ছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য বজায় রাখতে এবার কোন খেলায় মাতল ওয়াশিংটন। আত্মবিশ্বাসী ইরানকে কোনোভাবেই বাগে আনতে না পেরে এবার তেহরানের অবরুদ্ধ $24 বিলিয়ন সম্পদ কুয়েত ও বাহরাইনকে দিয়ে দেওয়ার এক বিতর্কিত পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন, এমনটাই খবর বলছে টাইমস অফ ইন্ডিয়া। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আমেরিকার উপসাগরীয় মিত্রদের উপর ইতিমধ্যেই হওয়া ক্ষয়ক্ষতির হিসাব করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এই সংঘাতের কারণ ভবিষ্যতের সম্ভাব্য যে কোনো ক্ষয়ক্ষতি পূরণে তহবিল জোগাতেও ইরানের সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। তবে ইরান শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছে, শান্তি ও স্থিতিশীলতার জন্য তাদের এই $24 বিলিয়ন মুক্তি একটি জরুরি ও আস্থার পরীক্ষা। নিজেদের তেল রাজস্বের নাগাল পাওয়া, অপরিশোধিত তেল রপ্তানির উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীতে বৈধ নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার মতো ন্যায়সঙ্গত দাবি থেকে তেহরান এক চুলো নড়ছে না। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেয়াজি সাফ জানিয়েছেন, এই সম্পদ মুক্তির উপরই ওয়াশিংটনের সাথে সম্ভাব্য শান্তির চুক্তি নির্ভর করছে।
মার্কিন প্রশাসনের এই কঠোর অবস্থানের পেছনের মূল কারণ হলো ইরানের সামরিক আগ্রাসন। তেহরান যখন তাদের জব্দ হওয়া $24 বিলিয়ন মুক্তির শর্তে শান্তির চুক্তির প্রস্তাব দিচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ইরানের এই সম্পদকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে ব্যবহারের ঘোষণা দিয়ে পরিস্থিতি নতুন দিকে মোড় দিয়েছে। শান্তি আলোচনার এই ভঙ্গুর পরিস্থিতির মাঝে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক চরম উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের আগ্রাসনের জবাবে ইরানের রেভলিউশনারি গার্ড, কুয়েত ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লে সেটি পুঁজি করে ইরানের সম্পত্তি মিত্রদের হস্তান্তরের পায়তারা করছে ওয়াশিংটন, এমনটাই মনে করছেন কেউ কেউ। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, মার্কিন হামলায় ইরানের সক্ষমতা কমলেও তেহরানের কাছে এখনও বিশাল অস্ত্রের ভান্ডার রয়েছে। মূলত সামরিক শক্তিতে ইরানকে হারাতে না পেরেই এই অর্থনৈতিক চক্রান্তের পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে সংকট নিরসনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি একটি বিশেষ চিঠি নিয়ে তেহরানে পৌঁছেছেন। এখন দেখার বিষয়, ওয়াশিংটনের এই অন্যায় অর্থনৈতিক চাপের মুখে তেহরান কিভাবে তার সার্বভৌমত্ব রক্ষা করবে। নাজমুন নাহার, উসবা, কালবেলা। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি উৎসবের মাঝেই ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত 12 জন আহত হয়েছেন। ওল্ড ওয়েস্ট অ্যান্ড ফেস্টিভ্যাল এলাকায় এলোপাতারি গুলি বর্ষণে আনন্দঘন পরিবেশ মুহূর্তেই আতঙ্কে রূপ নেয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয় টলেডো পুলিশ। এদিকে সন্দেহভাজনকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলার উদ্দেশ্য এখনও অজানা। নিরাপত্তা সতর্কতায় স্থানীয়দের এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি আনন্দঘন উৎসব মুহূর্তে রূপ নিল বিষাদে। শনিবার ওল্ড ওয়েস্ট অ্যান্ড ফেস্টিভ্যাল নামে একটি জনপ্রিয় উৎসবের কাছে হঠাৎ শুরু হয় এলোপাথারি গোলাগুলি। বন্দুকধারীদের এই হামলায় অন্তত 12 জন নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। আনন্দের ছন্দে মেতে থাকা উৎসবের জায়গাটি নিমেষেই পরিণত হয় মানুষের আর্তনাদে। খবর পেয়ে টলেডো শহরের পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা সেখান থেকে রক্তাক্ত ও গুরুতর আহত মানুষদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহতদের বর্তমান শারীরিক অবস্থা কেমন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই হামলার পর একাধিক সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজছে মার্কিন পুলিশ। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ওই এলাকায় এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। একটি সুন্দর ছুটির দিনে এমন রক্তক্ষয়ী সহিংসতা পুরো এলাকায় গভীর শোক ও আতঙ্কের ছায়া ফেলে দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ করার কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। প্রায় 400 ড্রোনের আঘাতে কেঁপে ওঠে সেন্ট পিটার্সবার্গ। যদিও রাশিয়ার দাবি 376টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবু নৌঘাটি ও তেল ডিপোতে আগুন এবং বেসামরিকের মৃত্যু ঘটেছে। পাল্টা হামলায় ইউক্রেনেও হতাহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে লন্ডনে বসছে ইউরোপীয় শীর্ষ নেতাদের জরুরি বৈঠক। যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, উত্তেজনা চরমে। ইউরোপ ও বিশ্বজুড়ে নজর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই প্রত্যাখ্যানের কয়েক ঘন্টার মধ্যেই জ্বলে উঠেছে সেন্ট পিটার্সবার্গ। রাশিয়ার ওপর প্রায় 40 ড্রোন দিয়ে ইতিহাসের অন্যতম বড় আকাশ হামলা চালায় ইউক্রেন। তাতে কি, রাশিয়ার দাবি 376টি ড্রোনই কুপকাত করে দিয়েছে পুতিন বাহিনী, এমনটাই বলছে দ্য গার্ডিয়ান। শনিবার ভোরে যখন সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামের জমকালো আয়োজন শেষ হচ্ছিল, ঠিক তখনই আকাশ কাঁপিয়ে ধেয়ে আসে ইউক্রেনীয় ড্রোন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা প্রায় 376টি ড্রোন ভূপাতিত করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। একটি নৌ ঘাঁটি ও তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগে গেছে। ড্রোনের ধ্বংসাবশেষ মাথায় পড়ে প্রাণ হারিয়েছেন একজন সাধারণ মানুষ। যুদ্ধ
যুদ্ধের এতদিন পরে এসে জেলেনস্কি জানিয়েছেন, পুতিন যখন আলোচনার টেবিল ছেড়ে আবার যুদ্ধকেই বেছে নিলেন, তখন এই জবাব দেয়া ছাড়া আমাদের উপায় ছিল না। পাল্টা আঘাত এসেছে ইউক্রেনেও। রাশিয়ার ড্রোন হামলায় সেখানেও প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ, আহত হয়েছেন 10 বছরের এক শিশু ও তার বাবা। এমনকি সাগরে জীবন বাঁচানোর কাজে নিয়োজিত 2টি উদ্ধারকারী জাহাজেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। রক্তক্ষয়ী এই সংঘাত যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই লন্ডনে বসছে এক জরুরি বৈঠক। আজই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান নেতা ফ্রিডরিশ মার্জের সঙ্গে ডাউনিং স্ট্রিটে রুদ্ধদ্বার বৈঠকে বসছেন জেলেনস্কি। যে 3টি দেশের নেতারা জেলেনস্কির সঙ্গে বসছেন তারা কিয়েভের অন্যতম প্রধান মিত্র। শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জন্য যে জোট গঠিত হয়েছে তার নেতৃত্বে রয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। জেসমিন জাহান, কালবেলা। মধ্যপ্রাচ্যে লেবাননে ড্রোন হামলায় কর্মস্থলে প্রাণ হারিয়েছেন সাতক্ষীরার 2 বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ। দক্ষিণ লেবাননের নাবাদিয়া এলাকায় ইসরায়েলি হামলায় নিহতদের মরদেহ গত রাতে ঢাকায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় বিমানবন্দরে নেমে আসে শোকের ছায়া। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে প্রবাসীদের নিরাপদে ফিরিয়ে আনায় এখন সরকারের অগ্রাধিকার। চলমান সংঘাতে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে 10 বাংলাদেশি নিহত হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের বারুদের গন্ধ এখন বাংলাদেশের ঘরে ঘরে। জীবিকার তাগিদে লেবাননে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো সাতক্ষীরার শফিকুল ইসলাম ও নাহিদ ইসলাম নাহিদকে। দক্ষিণ লেবাননের নবাদীয় জিবদিন এলাকায় কর্মস্থলে থাকাকালীন ইসরায়েলি ড্রোন হামলায় মর্মান্তিক মৃত্যু হয় এই 2 বাংলাদেশির। গতরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্বজনদের কান্নায় যখন বিমানবন্দরের বাতাস ভারী, তখন সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে জানান, যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকে পড়া প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিপদে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনাই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এখন পর্যন্ত আমরা 10 জনকে হারিয়েছি। আমরা 7 জনের মৃতদেহ আমরা বাংলাদেশে আনতে পেরেছি ওই সকল দেশের সরকারের সহযোগিতায়। বর্তমানে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার সবসময়, আমরা প্রথম থেকে বলে এসেছি যখন থেকে যুদ্ধ শুরু হয়েছে, যে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যে আমাদের নাগরিকদের পাশে থাকা, যে যেখানে আছে, যে দেশে যে অবস্থায় আছে, আমাদের নাগরিকরা যেন নিরাপদে থাকে এবং কোনো বিপদে যদি তারা পড়ে যায় তাদেরকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, তাদের সকল সহযোগিতা আমরা করতে পারি, সেটাই আমাদের 1 নম্বর প্রায়োরিটি। এবং সেটাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লেবানন সীমান্তে ইসরায়েলের সামরিক অভিযান ও বিমান হামলা দিন দিন আরও জোরদার হচ্ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর অবস্থান ধ্বংসের নামে বৈরুত সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন বেসামরিক ও বাণিজ্যিক এলাকায় প্রতিনিয়ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে পাল্টা জবাবও দিচ্ছে গোষ্ঠীটি। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যে লড়াই চলছে, লেবানন সেনাবাহিনী মূলত তা থেকেই দূরে আছে। তারা চলমান এই লড়াইয়ে অংশ নিচ্ছেন না। লেবাননের সংঘাত থামাতে গত 17 এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। কিন্তু পরিতাপের বিষয় হলো, এ ভূ রাজনৈতিক সংঘাতের বলি হচ্ছে সাধারণ মানুষ ও প্রবাসী শ্রমিকেরা। যুদ্ধের এই ধ্বংসযজ্ঞ যেন আর কোনো মায়ের বুক খালি না করে, আর কোনো প্রবাসীকে যেন লাশ হয়ে ফিরতে না হয়, আজ এটাই যেন পুরো জাতির একমাত্র প্রার্থনা। নাজমুনাহার উসবা, কালবেলা। এই ছিল আজকের কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।